হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে শিনলার্স লিস্ট। আর এই সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বাস্তব ঘটনা নিয়ে নির্মিত, এবং আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিজরা কিন্তু পুরো ইহুদি জাতিকে ধ্বংস করতে চেয়েছিল, এবং বর্তমান প্রেক্ষিতে ইসরায়েলের আগ্রাসনের জন্য আমরাও কিন্তু ইহুদি জাতিকে ঘৃণা করি। কিন্তু তুমি যদি ইহুদি ওয়ার্ডটা সাইডে রেখে যারা ভিকটিম রয়েছে তাদের যদি মানুষ হিসেবে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা একটা আসলে অসাধারণ কাহিনী। এবং বর্তমান সময় পুরো দুনিয়াতে এই শিনলারের মতো একজন মানুষ দরকার, যারা সত্যিকার অর্থে ধর্ম, বর্ণ বা জাতিগত বিভেদ না দেখে শুধুমাত্র মানুষের জন্য চিন্তা করেন। শিনলার নামের একজন লোক ছিল যিনি 1100 ইহুদিকে বাঁচিয়েছিলেন, এবং কিভাবে বাঁচিয়েছিলেন সেই জিনিসটা এই সিনেমাতে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 1993 সালে, এবং ওই রিলিজ হওয়ার পরে সিনেমাটি পুরো দুনিয়াতে সাড়া ফেলে। 14টা ক্যাটাগরিতে অস্কার জেতে, এছাড়াও টোটাল আরো 91টা অ্যাওয়ার্ড জেতে এবং 49টি নমিনেশন পেয়েছিল। এছাড়াও এই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10/9। তো বুঝতেই পারছো সিনেমাটির কাহিনী কোন ক্যাটাগরির ছিল। তো বাড়তি কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেকের শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো যেমন বলেছি, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কাহিনী, এবং ওই সময় জার্মানির সেনাবাহিনীরা কিন্তু ইহুদিদেরকে অনেক অত্যাচার করেছিল। আর তখন আমরা একটা ফ্যাক্টরিতে ইহুদিদের কাজ করতে দেখি, আর ওরা ফ্যাক্টরিতে পিন বানাচ্ছিল। আর তখনই সেখানে একটা জার্মান অফিসার আসে, এবং সে ওই কর্মীদের একজনকে বলে, তুমি আমার সামনে পিন বানাও তো। আর এরপর সে টাইম কাউন্ট করে যে কতটুকু সময় লাগলো একটা পিন বানাতে। তো টাইম শেষ হয়ে গেলে ওই সেনাটা করে কি, ওই লোকটার পিন গোনা শুরু করে এবং বলে, তোমার প্রোডাকশন এত কম কেন, তোমার পিন এত কম কেন। আর এরপর ওই লোকটিকে বাইরে নিয়ে যাওয়া হয় এবং বাইরে নিয়ে তাকে শুট করা হয়। কিন্তু গুলি করার সময় দেখা যায় যে পিস্তল জাম হয়ে গিয়েছে, আর এই কারণে সে আবারও ট্রাই করে, কিন্তু তখনও পিস্তল ওই জামই ছিল। আর তারপর একটা জুনিয়র অফিসার করে কি, ওই অফিসারের কাছ থেকে পিস্তল নিয়ে গান চালায়, তবে এতেও কাজ হয় না। আর এইদিকে আমরা দেখতে পাই ওই বয়স্ক কর্মীটা কিন্তু মৃত্যুর অপেক্ষা করছিল। আর তারপর ওই বয়স্ক লোকটি ভয়ে ভয়ে বলতে শুরু করে অফিসারকে, আজকে সকালে আমাদের এই মেশিনে কোন একটা সমস্যা ছিল, আর এই কারণে ফ্যাক্টরি থেকে আমাকে কয়লা আনতে পাঠানো হয়েছিল। তো এই কারণে আমি খুব বেশি কাজ করতে পারিনি, আর তাই পিন কম হয়ে গিয়েছে। কিন্তু জার্মান অফিসার আর কোনো কথাই শুনে না, ওর উপর লাগাতার গুলি চালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পিস্তলটা দুর্ভাগ্যবশত কাজই করে না। তো যাই হোক, এরপর ওই অফিসার রেগে করে কি, ওই পিস্তল দিয়ে ওই কর্মীর মাথায় জোরে আঘাত করে এবং সেখান থেকে চলে যায়। আর তখন আমরা বুঝতে পারি যে ওই সময় মানুষের জীবনের মূল্য কতটা কম ছিল। আর এরপর মূল সিনেমা শুরু হয়, যখন আমাদের বলা হয় এটা হচ্ছে 1939 সাল, আজ থেকে প্রায় 80 বছর আগের কাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শুরু হচ্ছে, এবং ওই সময় জার্মান বাহিনী মাত্র 14 দিনে পুরো পোল্যান্ড দখল করে নেয়। এবং ওই সময় যেটা হয়েছে, পোল্যান্ডে যত ইহুদি লোক ছিল তারা করে কি, সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এই কারণে পোল্যান্ডের ওই ইহুদি মানুষজন রেলওয়ে স্টেশনে আসে এবং সেখানে টিকিটের জন্য রেজিস্ট্রেশন করে, যাতে ওরা দ্রুত পোল্যান্ড ছেড়ে পালাতে পারে। আর অন্যদিকে আমরা একটা লোককে দেখতে পাই, যার নাম হচ্ছে অস্কার সিন্ডলার। এই হচ্ছে আমাদের এই সিনেমার মূল চরিত্র, যিনি একজন জার্মানিস। এর সাথে হিটলারের যে তোমার রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলেরও মোটামুটি ভালো একজন মেম্বার, এবং তার সাথে তিনি অনেক ধনী একজন বিজনেসম্যান। তো যাই হোক, এই সিনেমাতে তাকে আমরা অস্কার সিন্ডলার না বলে শুধু অস্কার বলে ডাকবো। তো এরপর আমরা দেখি অস্কার একটা পার্টিতে যায়, যেখানে নাৎসি বা জার্মানির যত সেনারা রয়েছে বড় বড়, তাদের পার্টি হচ্ছে, এবং সবাই আজকে অনেক বেশি খুশি, কারণ মাত্র 2 সপ্তাহের মধ্যে ওরা পুরো পোল্যান্ড দখল করে নিয়েছে। আর এখানে এখন থেকে ওদের হুকুমই চলবে। তো অস্কার এই কারণে পোল্যান্ডে এসেছে নতুন ব্যবসার জন্য। তো যাই হোক, অস্কার এখানে সেই করে কি, সবার জন্য ড্রিঙ্কস এর অর্ডার করে, বড়লোকি দেখায়, এবং দ্রুত এখানে যত অফিসার ছিল বড় বড়, তারা সবাই অস্কার সিনলার্সকে চিনে ফেলে যে অনেক বড় মাপের মানুষ। তো যাই হোক, অস্কার এই যুদ্ধ অবস্থার মধ্যেই কিন্তু তার ব্যবসায়ীকে আরো অনেক বেশি বড় করতে চায়। আর এই কারণে সে একটা অর্গানাইজেশনের কাছে যায়, যেটা ইহুদি মানুষের অর্গানাইজেশন ছিল, যেটা বর্তমানে পুরোপুরি জার্মানিজদের কন্ট্রোলে। এবং জার্মানিজ সেনারা যেসব অর্ডার দেয়, এই অর্গানাইজেশনের মাধ্যমে
ওই ইহুদিদের দিয়ে এই কাজটা করে এবং এর সাথে ইহুদিদের দেখভালও তারা করে থাকে। তো যাই হোক অস্কার সেখানে আসে এবং এই অর্গানাইজেশনের যে অ্যাকাউন্টেন্ট তার কাছে এসে বলে, দেখো আমি পোল্যান্ডে একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি আর এই কারণে আমার কিছু ফান্ডিং দরকার। তো আমি চাই আমাকে কোনো ইহুদি বিজনেসম্যান টাকা দেবে যাতে আমি তার টাকা দিয়ে ফ্যাক্টরি চালু করতে পারি এবং এখান থেকে যে লাভ হবে সেই লাভ্যাংশটা আমি ওদেরকে দিতে পারবো। আর আমার কন্ট্রাক্ট লেভেল অনেক বড় উপর লেভেলের সাথে এবং আমি জার্মানিজ আর্মির অনেক বড় অফিসারের কাছ থেকে অনেক বড় বড় কন্ট্রাক্ট নিয়ে আসতে পারবো। আর তুমি যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করো তাহলে ওই কোম্পানি তোমার আন্ডারে থাকবে। তো অ্যাকাউন্টেন্ট তো ওর কথায় রাজি হয়, কিন্তু অ্যাকাউন্টেন্ট বলে আমার মনে হয় না কোনো ইহুদি তোমার সাথে ব্যবসা করতে সাহস পাবে। আর এরপর এইভাবে মোটামুটি 2-3 বছর কেটে যায় এবং এখানে যত ইহুদি ছিল বেশিরভাগই তো মেরেছেই এবং বাকিগুলোকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সকল ইহুদিদেরকে আস্তে আস্তে ক্যাম্পে নিয়ে মনে করো মেরে ফেলা হবে। আর ওই সময় অস্কারের সাথে কিছু ব্যবসায়ীদের দেখা হয় আর তখনও অস্কারও একই অফারটা দেয়, আমার কিছু টাকা লাগবে, আমি বিজনেস করতে চাই এবং এর বদলে তোমাদেরকে কোম্পানিতে ভাগিদার দেওয়া হবে এবং এরই সাথে এই সময় তোমাদের প্রয়োজনীয় যা যা জিনিস লাগবে আমি সব জোগাড় করে দেবো। এবং ওদেরকে বলে দেখো আমার কিন্তু টাকা লাগবে, আমি বিজনেস করতে চাই আর টাকা খাটালে তোমাদেরকে কোম্পানির ভাগিদার দেওয়া হবে এবং এরই সাথে তোমাদের অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস আছে সব আমি দেবো, কিন্তু তোমাদের জাস্ট নাজিদের বড় বড় যে অফিসার রয়েছে তাদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। মোট কথা এখানে অস্কার যে অফারটা দেয় সেটা হচ্ছে তোমরা টাকা দাও, ওই তোমাদের ব্যবসায়ের নাম করে আমি তোমাদেরকে বাঁচিয়ে নেবো। তো বাঁচার জন্য অনেকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর তারপর অস্কার করে কি ব্যবসা শুরু করে। আর অস্কার ব্যবসা শুরু করার পর থেকে অনেক বড় বড় অফিসারের কাছ থেকে অনেকগুলো আর্মিদের কন্ট্রাক্ট পায়, যেমন কোনো আর্মি ইউনিটে লাগবে হচ্ছে অনেকগুলো থালা, কাউ লাগবে হচ্ছে কড়াই, এই ধরনের জিনিসগুলো, বা লাগবে হচ্ছে তোমার ওই হেলমেট। তো যেহেতু ফ্যাক্টরি খোলার সাথে সাথে অনেক ওদের কাজ চলে এসেছে তো ওই কারণে ওদের চাপ অনেক বেশি যায়। তো অস্কার এখানে ঠিক করে তার ফ্যাক্টরিতে সে শুধুমাত্র ইহুদিদের দিয়ে কাজ করাবে। এর কারণটা হচ্ছে ইহুদিদের এখন বর্তমান যে অবস্থা ওদেরকে অল্প টাকা দিয়ে কাজে লাগানো যাবে আর এতে কি হবে ওই ইহুদি লোকগুলো ওর ফ্যাক্টরিতে কাজ করতে পারবে, ক্যাম্পে ওদের পাঠানো হবে না। মানে বুঝতেই পারছো ইহুদিরা এখন হচ্ছে মনে করো একটা কাজের জিনিস আর রোবটের মতো। তো যাই হোক এরপরে সেখানে অনেক ইহুদি আনা হয় এই ফ্যাক্টরিতে কাজ করার জন্য, কিন্তু ফ্যাক্টরিতে ওই লোকগুলোকে আনার পরে অস্কার জানতে পারে এখানে অনেকেই এমন রয়েছে যারা এই লোহার ফ্যাক্টরির কাজে যায় না, মানে মেটালের কাজে যায় না। তো তখন অস্কার রাগে না, উল্টো বলে ঠিক আছে তোমরা এখানে কাজ করতে পারবে, কিন্তু তার আগে তোমাদের সবার কাজ শিখতে হবে যাতে করে আমার প্রোডাকশনের কোনো ক্ষতি না হয়। তো এরপর সবাই কাজ শেখা শুরু করে দেয় আর অস্কারও তার কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে আর এই কারণে সে তার ওয়াইফকে যে জার্মানিতে রয়েছে তাকে সময় দিতে পারে না। আর একই সাথে ওই ইহুদিদের যে অ্যাকাউন্টেন্ট অর্গানাইজেশনের সে তো বর্তমানে ওই কোম্পানির মনে করে এমডি, সেও এখানে গোপনে অনেক ইহুদিদের সাহায্য করতে থাকে। তো যাই হোক ওই অ্যাকাউন্টেন্ট করে কি একটা বয়স্ক ইহুদিকেও কাজে নেয় যার একটা হাতই নেই। তো এটা যখন অস্কার জানতে পারে সে অনেক রেগে যায় আর অ্যাকাউন্টেন্টকে বলে তুমি এরকম একটা লোককে কিভাবে কাজে নিলে যে আমার কোনো কাজেই লাগবে না। তবে তারপরেও অস্কার মনের দিক দিয়ে ভালো ছিল, খুব বেশি কথা বলে না। আর এরপর সকালে অস্কার সিন্ডেলারের ফ্যাক্টরিতে সবাই যখন কাজে যাচ্ছিল তখন রাস্তায় জার্মানি সেনারা ওই ইহুদিদের আটকায় এবং ওদেরকে বরফের রাস্তা পরিষ্কার করার জন্য বলে। আর তখন এমন একটা অবস্থা সবাইকে জার্মান সেনাদের আদেশ মানতে হয়, তো সবাই মিলে বরফ পরিষ্কার করতে শুরু করে। আর তখন ওই যে বয়স্ক লোকটা ছিল যার একটা হাত নেই সে ভালো মতো কাজ করতে পারছিল না, তো এই জন্য দুজন জার্মান সেনা করে কি ওনাকে খুব ভালোভাবে সাইডে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলে। মানে এখানে যারা একটু কাজে দুর্বল বয়স্ক তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আর এর সাথে এখানকার অনেকগুলো ওয়ার্কারকে নিয়ে যায় হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে এবং ওখানে নিয়ে ওদেরকে মেরে ফেলা হবে, কারণ এদের কারোর সাথেই ওয়ার্ক আইডি ছিল না। আর এই ঘটনায় অস্কার সিন্ডারের অ্যাকাউন্টেন্টও ফেসে যায়, কারণ সেও আজকে ওয়ার্ক আইডি আনেনি। কিন্তু ওদের যখন ট্রেনে করে নিয়ে যাবে তার আগেই অস্কার সেখানে চলে আসে এবং সে করে কি তার অ্যাকাউন্টেন্টের ওয়ার্ক আইডি দেখিয়ে ট্রেন থেকে অল্পের জন্য বাঁচিয়ে নেয় এবং যে কয়জনের ওয়ার্ক আইডি ছিল মানে যারা অস্কারের লোক ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাকি সব ইহুদিদেরকে মেরে ফেলা হয়। যদিও তাদের কোনো দোষও ছিল না, তাদের যা দোষ ছিল তারা জন্মগতভাবে ইহুদি। আর এরপর আমরা দেখতে পাই অস্কার তার অ্যাসিস্ট্যান্টের সাথে ঘোড়াতে নিচে দেখছিল যে কিভাবে জার্মানিজরা ইহুদিদের উপর অত্যাচার করছে। আর তখন অস্কার একটা ছোট মেয়ে বাচ্চাকে দেখতে পায় যে জীবন বাঁচানোর জন্য কোনো একটা কিছুর নিচে লুকাচ্ছিল। আর অস্কার এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারছিল না যে মানুষদের উপর কিরকম নির্যাতন করা হচ্ছে, কিন্তু তার কিছু করারও নেই। তো এই কারণে সে ওখান থেকে চলে যায়। আর পরের দিন সে যখন ওখান থেকে যাচ্ছিল সেই ছোট্ট বাচ্চাটির ডেড বডি দেখতে পায় যে আগের দিন বাঁচার জন্য লুকাচ্ছিল। আর স্পেশালি এই দৃশ্য দেখে আমার মনে পড়ছে বর্তমান গাজার কথা বা প্যালেস্টাইনের কথা, এবং ইহুদিরা যে এত দ্রুত তাদের অতীত ভুলে গিয়েছে সেটা খুবই কষ্টজনক। তবে আমি সব ইহুদিকে দোষ দেব না, তুমি যদি গুগলে সার্চ করো অ্যাভেলেবল অনেক ইহুদি গ্রুপকে দেখতে পাবে, অ্যাভেলেবল অনেক ইহুদিদের দেখতে পাবে যারা স্টিল প্যালেস্টাইনকে সাপোর্ট করছে এবং ইসরায়েলের বিপক্ষে রয়েছে। অ্যাকচুয়ালি ইসরায়েলের যে ব্যাপারটা ওটা ধর্মগত নয়, এটা জাস্ট রাজনীতিগত একটা ব্যাপার। এবং ইসরায়েলে এখন যতটুকু রয়েছে ইসরায়েলের প্ল্যান হচ্ছে তারা গ্রেট ইসরায়েল বানাবে, যেমনটা মনে করো অনেক উগ্র ইন্ডিয়ানরা ভাবে এখন ভারত করবে, অনেক উগ্র রাশিয়ানরা ভাবে যে সোভিয়েত ইউনিয়ন বানাবে আগের মতো, এরকম ইসরায়েলেরও ভাবে যে আমরা গ্রেট ইসরায়েল বানাবো, এরকম একটা কিছু। তো পুরো জিনিসটা একটা পলিটিক্যাল ব্যাপার। তো যাই এরপর যতগুলো ইহুদি বেঁচে ছিল এবং যাদের কাছে ওয়ার্ক পারমিট ছিল না তাদেরকে ওই জায়গা থেকে অনেকটা দূরে পাঠিয়ে দেওয়া হয়, আর ওই জায়গাটির নাম হচ্ছে প্লাসো। আর এখানকার যে কমান্ডার ছিল সেনাবাহিনীর কমান্ডার, সে নিজের বেস ক্যাম্পটাও তৈরি করে নেয় ওদের দিয়ে এবং ওই ব্যালকনি থেকে সবসময় ওদের উপর নজর রাখতো এবং সে এটা খেলা হিসেবে নিয়েছিল। মানে কি খেলা? মানুষ মারা খেলা। যদি কোনো ওয়ার্কারের কাজ পছন্দ না হয়, যদি কোনো ওয়ার্কার একটু রেস্ট নেয় তাকে নগদ ওখান থেকে গুলি করে মেরে ফেলে। মনে করো যে মানুষের জীবনে কোনো মূল্যই নেই। আর এখানে আমি একটু সে ভুল বলেছি, অস্কারের যত ওয়ার্কার ছিল তাদেরও
কিন্তু ওই জাপানিজ অফিসার এখানে ধরে নিয়ে এসেছে, মানে এখানে এনে কাজ করানোর জন্য। তো অস্কার এই জন্য আসে হচ্ছে ওই অফিসারের সাথে দেখা করতে এবং বলে আপনি আমার ওয়ার্কারদের ছেড়ে দিন, আপনার কারণে আমার ফ্যাক্টরির কাজ থেমে যাচ্ছে। আর এটার বদলে অস্কার ওই কমান্ডারকে অনেকগুলো টাকা অফার করে, আর এই ঘুষ দিয়ে মনে করে সে তার ওয়ার্কারদের ছাড়াতে আবারও সক্ষম হয়, মানে দ্বিতীয়বারের মতো ওদের যান বাঁচিয়ে নেয়। আর তারপর একদিন যেদিন অস্কারের বার্থডে ছিল, সেখানে দুটো ইহুদি মেয়ে আসে ওকে উইশ করার জন্য, এবং এই জায়গাতে অনেক বড় বড় নাচি অফিসাররা ছিল। বুঝতেই পারছো অস্কার তো অনেক বড় লেভেলের মানুষ। তো এখানে অস্কার করে কি মেয়েটাকে ধন্যবাদ জানায় এবং এর সাথে মেয়েটাকে কিস করে দেয় আদর করে। আর এটা দেখে তো মনে করো সবাই অনেক বেশি শকড হয়ে যায় এবং রেগে যায়। অ্যাকচুয়ালি জাপানিজরা তখন ইহুদি লোকদের ঘৃণা করতো, তো এই কারণে অস্কারের উপর সকল অফিসাররা রেগে যায়। আর তার পরের দিন আমরা দেখি অনেকগুলো ইহুদিকে ট্রেনে করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ওই ট্রেনটা অনেক বেশি গরম ছিল। তো এটা দেখতে পেয়ে অস্কার অনেক খারাপ লাগে, আর এই কারণে অস্কার করে কি নিজের হাতে ট্রেনের উপরে পানি ছিটিয়ে দেয় যাতে গরম কম লাগে। কিন্তু এটা জার্মানিতে একটা অফিসারের পছন্দ হয় না, আর এই কারণে অস্কারকে জেলে ভরা হয়, কারণ সে ইহুদিদের প্রতি একটু বেশি মানবিক, যেটা ওদের একদমই পছন্দ নয়। কিন্তু বুঝতে হবে অস্কারের ক্ষমতা কিন্তু অনেক বেশি, অনেক উপরের লবিং এ মনে করো সম্পর্ক, বড় বড় অফিসারদের সাথে তার ভালো সম্পর্ক। তো এই কারণে বড় বড় অফিসাররা ওকে গ্রেপ্তার না করে জাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। তো এইভাবে ধীরে ধীরে সময় কেটে যায়। তো বিশ্বযুদ্ধ শেষের দিকে জার্মানিজরা যুদ্ধ হারতে যাচ্ছিল, আর এই কারণে ওখানকার সকল ইহুদিদের অন্য একটা জায়গায় শিফট করা হবে। আর এই সবকিছুর দায়িত্ব দেওয়া হয় হচ্ছে সেই কমান্ডার কুয়েতের কাছে, যে আর কি পাখির মতো কর্মীদের মারতো। অ্যাকচুয়ালি খুব দ্রুত এখানে সোভিয়েত বা রাশিয়ান সেনারা পৌঁছাতে চলেছে, এবং তারা যদি এখানে আসে ওদের সবাইকে যুদ্ধ অপরাধী হিসেবে গুলি করে মেরে দেবে। তো এই কারণে এখন ওরা যতগুলো ইহুদিকে মেরেছে, যত লাশ মনে করে যে গুম করা যায়, তো ওদের উপর অর্ডার এসেছে ইহুদিদের লাশগুলোকে পুড়িয়ে ফেলার জন্য। তো সেই হিসেবে কমান্ডার করে কি এখানে প্রায় 10,000 ইহুদির লাশ পুড়িয়ে দেয়, এবং এর ফলে পোল্যান্ডের পুরো আকাশ কালো হয়ে যায়। আর এটা দেখে অস্কার পুরোপুরি ভেঙে পড়ে, মানে ওর কাছে এই জিনিসটা অনেক কষ্ট লাগে যে হোক ইহুদি হোক ও পোল্যান্ডের হোক শত্রু, কিন্তু মানুষ তো নিরীহ মানুষেরা, না আছে এদের হাতে অস্ত্র, না আছে কোনো কিছু, কিভাবে তাদেরকে মারা হচ্ছে। আর এখানে লক্ষ্য যদিও অস্কার প্রথমে একজন বিজনেসম্যান ছিল এবং আগে সে জার্মানিজদের মতোই ভাবতো, কিন্তু এই যে এখানে যুদ্ধের ময়দানে আসার পরে তার মন পুরোপুরি বদলে গিয়েছে। তার ভিতর মানবিকতা আগের চেয়ে প্রকট হয়েছে, এখন মানুষদের বাঁচাতে চায়, ইহুদিদের বাঁচাতে চায়, এবং এর বদলে তার যা মূল্য দেওয়াই লাগুক না কেন সে এটা করবে। তো একদিন সে অ্যাকাউন্টেন্টকে বলে, ইহুদি অ্যাকাউন্টেন্টকে, একদিনই সবকিছু শেষ হবে, ভালো দিন আবারও আসবে, আর সেই দিন আমরা দুজন মিলে একসাথে ড্রিঙ্কস করবো। বাট অ্যাকাউন্টেন্ট তখন বলে, আমি জানি না ওই দিন আসবে কি আসবে না, বা ওই দিন আসুক বা না আসুক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার মতো মহৎ মানুষের সাথে আমি আজকে ওই ড্রিঙ্কসটা করতে চাই। তো এরপর তারা দুজন মিলে করে কি একটা একটা করে ড্রিঙ্কস পান করে। আর এরপর দিন অস্কার করে কি সেই অফিসার কুয়েতের কাছে যায় এবং বলে, এখনো আপনার কাছে যে ওয়ার্কার গুলো আমার আটকা রয়েছে, আমি চাই আপনি আমার সেই ওয়ার্কারদের ছেড়ে দিন, এর বদলে আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। তো যাই হোক, এখানে অস্কার ঠিক করেছে সে তার যে ওয়ার্কার রয়েছে তাদেরকে নিয়ে সে পোল্যান্ড ছেড়ে চলে যাবে, মানে জার্মানির একটা জায়গায় নিয়ে যাবে যাতে ফ্যাক্টরির নাম করে ওদেরকে ওখানে বাঁচাতে পারে, মানে ফ্যাক্টরিতে কাজ করার সুতায় ওদেরকে জাস্ট বাঁচাবে ওর কর্মচারীদেরকে। কিন্তু ও তো নর্মালি এমনি নিতে পারবে না, ওর জার্মানিজ অফিসারদের অনুমতি লাগবে। তো সেই অনুমতি নেওয়ার জন্য অস্কার করে কি সেই জার্মান অফিসার কুয়েতের কাছে যায় এবং বলে, আমি আমার সকল ওয়ার্কার নিয়ে অমুক জায়গায় যেতে চাচ্ছি, আপনি আমার ওয়ার্কারদের যাওয়ার পারমিশন দিন, এর বদলে আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। বাট কুয়েত তখন বলে, তুমি এতগুলো ওয়ার্কার নিয়ে কোথায় যাবে, আর তাছাড়া এখানে খুব শীঘ্রই সোভিয়েত সেনারা চলে আসবে। তো অস্কার তখন বলে, আমি আমার এই ওয়ার্কার নিয়ে আমি আমার জার্মানির হোম টাউনে বা আমার গ্রামে চলে যাবো এবং সেখানে একটা ফ্যাক্টরি খুলবো, আর এইসব ওয়ার্কারদের নিয়ে আমি সেখানে যাবো, আর আমার এই ওয়ার্কারদের অনেক বেশি প্রয়োজন। বাট তখন ওই জার্মানিজ অফিসার ওকে বোঝায়, তুমি এই এতগুলো ওয়ার্কার নিয়ে যদি সেখানে যেতে চাও অনেক খরচ হবে, এত খরচ তুমি এফোর্ড করতে পারবে না, এর চেয়ে ভালো হবে তুমি জার্মান লোকদের যদি কাজ করাও তোমার খরচ আরো কম পড়বে। বাট অস্কার তো মনে মনে প্রস্তুতি নিয়েই ফেলেছে সেই লোকদেরকে বাঁচাবে, কাজ করানো জাস্ট একটা সুতো। মানুষের ভেতরে সৃষ্টিকর্তা এমন একটা মনে করে মানবতা দিয়ে দিয়েছে, ওর কাছে পুরো দুনিয়ার ধন সম্পদের চেয়ে এই মানুষগুলোর জীবনের দাম অনেক বেশি। তো যাই হোক, সে ওদেরকে বাঁচাতে চায়, বাট কতগুলো মানুষ রয়েছে, কতগুলো টাকা খরচ হবে, কতজনের ব্যাপারে আর কি তোমার পারমিশন নিতে হবে। এই জন্য ওই রাতের বেলায় করে কি অ্যাকাউন্টেন্ট দিয়ে একটা লিস্ট তৈরি করে, আর লিস্ট তৈরি করার পরে সে দেখতে পায় 1100 জনের লিস্ট হয়েছে, আর এই লিস্টেরই নাম হচ্ছে বিখ্যাত অস্কার সিন্ডেলার লিস্ট, যে নামে এই সিনেমাটি আর কি। তো যাই হোক, এরপর সে ওই লিস্ট নিয়ে করে কি আবারও ওই তোমার ওই কমান্ডার কুয়েতের কাছে যায় এবং কমান্ডার কুয়েতকে অনেকগুলো টাকার বিনিময়ে ওইসব ওয়ার্কারদের মনে করে নিয়ে যাওয়ার পারমিশন ওই করে আর কি, যে এখান থেকে নিতে পারবে। তো কমান্ডারও রাজি হয়ে যায়। আর তারপর অস্কার যায় হচ্ছে আরো একজন বিজনেসম্যানের কাছে, সেও জার্মানিজ বিজনেসম্যান, এবং তাকে বলে, তুমিও তো অনেক ইহুদিদের কাজ করাচ্ছ তোমার ফ্যাক্টরিতে, মানে সে অস্কারের মতো, তো তোমারও এমনটা করা উচিত, এইসব মানুষদের জীবন বাঁচানো উচিত, কারণ এখানে যদি জার্মানিজরা হেরে যায় তারা সকল ইহুদিদের মেরে তারপর যাবে। কিন্তু ওর কথা ওই বিজনেসম্যান ভরসা করতে পারে না, মানে কেউ টাকা লস করতে চায় না, তো ওর কথায় রাজি হয় না। আর তাছাড়া সবাই জানে এখান থেকে ওয়ার্কারদের নিতে গেলে অনেক টাকা খরচ হবে, আর তাছাড়া বিভিন্ন চেক পয়েন্টে অনেক বড় বড় অফিসারদের অনেক বড় বড় অ্যামাউন্টের টাকা দিতে হবে, তো হুদা এদেরকে নিয়ে কোনো লাভ নেই, কারণ এই টাকা পয়সার কোনো রিকভারি আসবে না। আবার এইদিকে অস্কারের যে অ্যাকাউন্টেন্ট, ইহুদি অ্যাকাউন্টেন্ট, সে জানতে পারে যে অস্কার তার সারা জীবনে যত টাকা পয়সা কামিয়েছিল এবং এখানে যত লভ্যাংশ ছিল সব দিয়ে ওয়ার্কারদেরকে ছাড়িয়ে নিয়েছে। তো এটা জেনে অ্যাকাউন্টেন্ট অবাক হয়ে যায়, কারণ সে নিজে একজন ইহুদি, আর বর্তমানে দুনিয়ার কেউ ইহুদিদের জন্য কিছু করতে চায় না, আর সেখানে অস্কার সিন্ডেলার ইহুদিদের জন্য ওর জীবনের সমস্ত অর্জন শেষ করে দিয়েছে। কিন্তু অস্কার তো এটা ইহুদি হিসেবে করেনি, সে জাস্ট একটা মানুষ হিসেবে করেছে আর কি। তো যাই হোক, পরের দিন দুইটি ট্রেন আনা হয়, আর এই দুটো ট্রেনে করে অস্কারের যে তোমার 1100 কর্মী রয়েছে তাদেরকে তার গ্রামে
পাঠানো হবে। তো একটা ট্রেনের মধ্যে যাবে হচ্ছে পুরুষ, আরেকটা ট্রেনে যাবে হচ্ছে মহিলা। তো এরপর আমরা দেখতে পাই সেই ট্রেনটা অস্কারের শহরে চলে গিয়েছে এবং সেখানে অস্কার অনেক বড় একটা ফ্যাক্টরি বানিয়েছে। আর শুধুমাত্র ফ্যাক্টরি নয়, ফ্যাক্টরির সাথে ওদের থাকার জায়গাও বানিয়েছে। কিন্তু ঘটনা হয়েছে অন্য যে আরেকটা ট্রেন ছিল সেই ট্রেনটা এখনো পৌঁছায়নি। অ্যাকচুয়ালি ওই ট্রেনের কাগজপত্রে কিছু ঝামেলা হয়েছিল, কোন একটা আর্মি অফিসার আটকে সেই ট্রেনকে আবারও কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়েছে এবং ওই ক্যাম্পের সকল মহিলাকে ট্রেন থেকে নামানো হয়, তারপর ওদের চুল কেটে দেওয়া হয়, কাপড় খুলে ল্যাংটো করা হয় এবং এরপর ওদেরকে অনেক বড় একটা হল রুমে পাঠানো হয়। তো ওখানে ওই মহিলারা বুঝতে পারে যে এটা অনেক বড় একটা গ্যাস চেম্বার, এখানে হয়তো সকল মানুষকে মেরে ফেলা হবে, সবাইকে মেরে ফেলা হবে। বাট তখন এরা দেখতে পায় যে ওপর থেকে পানি পড়ছে, আর ওরা বুঝতে পারে হয়তো ওদের গোসল করানোর জন্য এখানে পাঠানো হয়েছে। হয়তো বুঝতে পারছে পরে সেনাবাহিনীরা ওদের ইউজ করবে। কিন্তু পরের দিনই সেখানে অস্কার পৌঁছে যায় এবং অস্কার সেখানকার যে বড় অফিসার তাকে কাগজপত্র দেখায় যে এরা আমার ওয়ার্কার, আমি জার্মান সরকারের অনুমতি নিয়ে তাদেরকে নিয়ে এসেছি, তাদেরকে ছেড়ে দিন। বাট এখানকার যে বড় অফিসার সে ওয়ার্কারদের ছাড়তে চায় না, কিন্তু অস্কার তো যে কোনো মূল্য ওদেরকে নিতে চায়। তো এই জন্য শেষমেশ অস্কারের কাছে কতগুলো ছিল ডায়মন্ড, মানে লাস্ট সম্বল, সেইগুলোর বিনিময়ে তারা ওই ওয়ার্কারকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চায়। তো এতগুলো ডায়মন্ড দেখে বড় অফিসার রাজি হয়ে যায়। আর এরপর অস্কার করে কি তার সকল মহিলা ওয়ার্কারদের নিয়ে তার নিজস্ব ওয়াকিয়াতে চলে আসে। তবে এখানে অনেকগুলো জার্মান সৈন্য ছিল, কারণ এতগুলো ইহুদি রয়েছে, খালি অস্কারের ভরসায় তো ছাড়া যায় না। তো সরকার থেকে অনেকগুলো জার্মান সোলজার দেওয়া হয়েছিল এখানকার দেখভালের জন্য। কিন্তু এই জায়গাতে অস্কার ওই জার্মান সোলজারদেরকে বলে তোমরা তো জানোই আমি কি, আমার অনুমতি ছাড়া আমার ফ্যাক্টরিতে যদি কোনো জার্মান সৈন্য ঢোকে আমি কিন্তু তার 12টা বাজিয়ে দেবো, কারণ ওপর মহল থেকে আমার কাছে পারমিশন রয়েছে। কেউ যদি নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধে আমি অভিযোগ আনবো এবং আমি অভিযোগ জানালে তার বিনিময়ে অনেক বড় কিন্তু শাস্তি হবে। আর তোমাদের জন্য যদি আমার ফ্যাক্টরিতে বিন্দুমাত্র কোনো সমস্যা হয়, আমার যদি একটা কর্মীও মরে, এটার ক্ষতিপূরণ কিন্তু তোমাকেই দিতে হবে, তোমাকেই পরিশোধ করতে হবে। আর আমার সাথে লাগলে বুঝো অনেক বড় কিন্তু ব্যাপার হবে। মানে এখানে অস্কার তার ক্ষমতা বলে দুর্বলদের সাহায্য করতে চাইছে। তো যাই হোক, পরের দিন আমরা দেখি অস্কার ফ্যাক্টরিতে আসে আর আজকে ওর ওয়াইফকেও সাথে নিয়ে এসেছে এবং তার ওয়াইফের সাথে সকল ওয়ার্কারদের পরিচয় করিয়ে দেয়। অ্যাকচুয়ালি এর আগে সে তার ওয়াইফকে কখনো এখানে আনেনি। তো এরপর অস্কার সকল ইহুদিদেরকে বলে তোমরা তোমাদের রীতি অনুযায়ী এখানে প্রার্থনা করতে পারবে, কোনো সমস্যা নেই। ইভেন জার্মান সরকারও যদি এটা জানে সমস্যা হবে। তো এরপরে আরো 7 মাস কেটে যায়, কিন্তু ওদের ফ্যাক্টরিতে লাগাতার লস চলছে এবং অস্কার সিন্ডেলার তার সারা জীবনে যত টাকা আয় করেছিল এই টাকা দেশে সারা জীবন আরামায়েসে কাটাতে পারতো, কিন্তু ওই টাকা দেশে ইহুদিদের বাঁচিয়ে নিয়েছে এবং তার সমস্ত পুঁজি ব্যবসায় লাগিয়ে ফেলেছে এবং তার কাছে আর কোনো টাকা পয়সাই নেই। আর এই বিষয়টি নিয়ে ওই অ্যাকাউন্টেন্ট অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অস্কার তার সমস্ত জীবনের অর্জন টাকা পয়সা এই ইহুদি লোকদের বাঁচাতে খরচ করে ফেলেছে। তো ওই অ্যাকাউন্টেন্ট অবাক হয়ে তখন অস্কারকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি তোমার সকল টাকাই কি আমাদের পেছনে খরচ করে দিলে, নাকি তোমার অন্য কোনো জায়গায় আরো কোনো টাকা পয়সার খনি রয়েছে? বাট অস্কার সিন্ডেলার এই কথার কোনো জবাব দেয় না, শুধু এটাই বলে দেখো আমি খালি এটাই জানি যে এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে চলেছে এবং খুব শীঘ্রই শান্তি আসতে চলেছে। আর এর কিছুদিন পরে রেডিওতে নিউজ আসে যে সোভিয়েত সেনারা এই যুদ্ধটা জিতে ফেলেছে, জার্মানিকে হারিয়ে দিয়েছে এবং জার্মানির সেনারা ওদের কাছে আত্মসমর্পণ করেছে। তো এই খবরটা শোনার পরে অস্কার সমস্ত ওয়ার্কারদের ডাকে একটা জায়গায় এবং বলে জার্মানিজরা আত্মসমর্পণ করেছে। তো এই কারণে ওপর থেকে জার্মানিজ গার্ডস এবং নাৎজি সেনাদের কাছে অর্ডার এসেছে যত ইহুদি রয়েছে সবাইকে মেরে ফেলার জন্য। কিন্তু এসব করে কি লাভ, কি হবে, মানুষদেরকে মরে কি পেয়েছি আমরা এত মানুষদের মেরে? তো আমি চাই তোমরা সবাই যার যার বাড়ি ফিরে যাও, মানে এটা গার্ডসদের বলছে আর কি, এবং সুন্দর জীবন যাপন করো। আর এখানে যত ইহুদিরা রয়েছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি আজ থেকে তোমরা মুক্ত, তোমরা স্বাধীন। তো এখানে আরেকটা সমস্যা রয়েছে অস্কারের কাছে এখন আর এরকম টাকা পয়সা নেই যেটা দিয়ে ওদেরকে খাওয়াতে পারবে, 11 ইহুদিকে খাওয়াতে পারবে বা খরচ মেটাতে পারবে। তো এই কারণে অস্কার ওদের সবাইকে মুক্ত করে দেয়। আর জার্মান গার্ডসরাও ফিরে যাওয়ার আগে বা পালানোর আগে কোনো ইহুদিদের উপর অস্ত্র না উঠিয়ে এখান থেকে চুপচাপ চলে যায়। আর এরপর অস্কার করে কি এখানকার সকল ইহুদি এবং মনে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা যারা মারা গিয়েছে সবার উদ্দেশ্যে 3 মিনিটের নীরবতা পালন করে। আর তারপর সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হতে থাকে। কিন্তু তখন ওই ইহুদিদের মধ্যে একজন ওয়ার্কার ছিল যার একটা সোনার দাঁত ছিল, সে ওই দাঁতটা বের করে ওটা গলিয়ে অস্কার সিন্ডলারের জন্য একটা আংটি তৈরি করে। আর সেই আংটিটা অ্যাকাউন্টেন্ট অস্কার সিন্ডলারকে গিফট করে এবং তখন ওই ইহুদি লোকটা বলে যে একজনের জীবন বাঁচালো সেজন্য পুরো মানব জাতির জীবন বাঁচালো। এবং সিরিয়াসলি এই ওয়ার্ডটা কিন্তু আমি আমার ধর্মেও শুনেছি। তো যাই হোক, এটা শুনে অস্কার সিন্ডলারের চোখে পানি চলে আসে এবং সে বলে দেখো আমার খুব দুঃখ, কারণ আমার কাছে যদি আরো অনেক বেশি টাকা থাকতো, আমি যদি আরো অনেক বেশি ধনী হতাম, তাহলে হয়তো আরো অনেক মানুষকে বাঁচাতে পারতাম। বাট তখন অ্যাকাউন্টেন্ট বলে এখানে যত মানুষ রয়েছে, এখানে প্রায় 1100 ইহুদি রয়েছে, তাদের সকলের জীবন তো আপনি বাঁচিয়েছেন, আর আপনি না থাকলে তো আমাদের সবাইকে মেরে ফেলা হতো। তো এখানকার সকল ইহুদিরা অস্কারের প্রতি কৃতজ্ঞতা জানায়। আর তারপর অস্কার এখান থেকে তার স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পালাতে শুরু করে, কারণ সোভিয়েত সেনাদের চোখে বা দুনিয়ার চোখে তারা অপরাধী, কারণ সে তাদের যে রাজনৈতিক দল ছিল তার একজন উচ্চ পদস্থ নেতা ছিল আর কি। তো যাই হোক, এখানে যে ইহুদিরা রয়েছে 1100, তারা যায় না তাদের কোন দিকে যেতে হবে। তো ওরা করে কি ওই জায়গাতেই বসে থাকে। আর সকালে একজন সোভিয়েত সেনা এখানে আসে এবং বলে তোমরা কিন্তু পূর্বের দিকে যেও না, কারণ ওখানকার এখন অনেক মানুষ রয়েছে যারা তোমাদেরকে ঘৃণা করে, তোমরা উত্তর দিকে যাও। তো এরপর ইহুদিরা করে কি গ্রামের দিকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই জার্মান কমান্ডার এমান কুয়েতকে ধরা হয়েছে, সোভিয়েত সৈন্যরা ধরেছে এবং ওকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছে, কারণ সে অনেক মানুষকে হত্যা করেছে, যুদ্ধ অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে। তো যাই হোক, এরপর সিন বর্তমান সময়ে চলে আসে 1993 সালে, যেখানে আমাদের অস্কার সিন্ডেলারের একটা কবর দেখতে পাই। অ্যাকচুয়ালি তার মৃত্যু হয়েছিল 1974 সালে 66 বছর বয়সে এবং জেরুজালেমে অস্কারের কবর দেওয়া হয়েছে এবং সেখানে তার একটা গাছও লাগানো হয়েছে এবং ইহুদিরা তাকে অনেক বেশি সম্মান
করে। এমনকি এই সিনেমাতে অস্কারের চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছেন, যার নাম হচ্ছে লিয়াম লিসন, সেও কিন্তু এই সিনেমার পরে অস্কারের কবরে যান এবং তাকে সম্মান জানান। তো যাই হোক, এটাই হচ্ছে রিয়েল অস্কার শিল্ডার্স, যে তার নিজের সকল টাকা দিয়ে মানুষদের বাঁচিয়েছিলেন। এখানে আমি ইহুদির নামটা উল্লেখ করতে চাচ্ছি না, এর কারণটা হচ্ছে কি, সেই ইহুদি বলে তাদেরকে বাঁচায়নি, জাস্ট তার কাছে মনে হয়েছে এটা ঠিক হচ্ছে না, বা মানুষ বলে তাদেরকে বাঁচিয়েছিলেন। এবং বর্তমানে এই ধরনের অস্কার শিল্ডার্সদের মতো লোক অনেক বেশি অভাব এই দুনিয়াতে। মানে চিন্তা করো, জার্মানি যেটা ছিল সর্বোচ্চ উগ্র, সেখান থেকেও কিন্তু তিনি মানবতাটাকেই বড় হিসেবে দেখেছিলেন, যদিও না তার জানের রিস্ক ছিল। এমনকি ওই সময় তিনি যখন ইহুদিদের হেল্প করছিলেন, তখন পুরো জার্মানি তার পেছনে লেগেছিল, তার সাথে কেউ বিজনেস করতে চাইতো না এবং তাকে জিউস কিসার বলা হতো। এবং এমন একটা সময় গিয়েছে যখন তার উপর প্রেশার এসেছে, তিনি বলেছিলেন যে আমার যদি সুইসাইড করার প্রয়োজন আমি সুইসাইড করবো, কিন্তু আমি আমার নীতি থেকে ফেরত আসবো না, বা এই টাইপ কথা উনি বলেছিলেন। আর এখানে একটা কথা বলতে হচ্ছে, এই যে ইহুদিরা ওদের যে দিনগুলো গিয়েছে, ওরা কিন্তু সেম কাজ এখন করছে। এবং এই যে সিনেমাগুলো, এই সিনেমাগুলো জাস্ট তুমি দেখো, জার্মানির জায়গায় গিয়েছে হচ্ছে ইসরায়েল, আর ইহুদিদের জায়গায় গিয়েছে হচ্ছে প্যালেস্টাইন। তো সময়ের সাথে কি হয়, জাস্ট মানুষের পজিশন গুলো চেঞ্জ হয়, একটা সাইড থেকে হচ্ছে অত্যাচারী, আর একটা সাইড থেকে হচ্ছে অত্যাচারিত, মানে দুইটা ক্যাটাগরি খালি চেঞ্জ হয়। হতে পারে আবার 1000 বছর পরে প্যালেস্টাইন ইসরায়েলের জায়গায় যাবে, ইসরায়েল আবার প্যালেস্টাইনের জায়গায় আসবে। মানে সময় হচ্ছে সবচেয়ে বড় খেলোয়াড়, কে কই দিকে থাকবে কোনো কিছু বলা যায় না। আর এখানে একটা বিষয় লোক আমি তোমাকে তথ্য দিই, ইসরায়েল জিনিসটা কিন্তু জিউস না, ইসরায়েল জিনিসটা হচ্ছে জিওনিস্ট বা এই ধরনের একটা কিছু। এরা একটা গ্রুপ, এরা পুরো দুনিয়ায় শাসন করে আর কি। এরা প্রচন্ড বড় ব্যবসায়ী গ্রুপ, পুরো দুনিয়ায় নিয়ন্ত্রণ করে এবং আমেরিকাও নিয়ন্ত্রণ করে। তো অরিজিনাল যারা জিউস, একেবারে সত্যিকারের জিউস ফলো করে, তারা কিন্তু বেশিরভাগই তোমার ইসরায়েলের বিপক্ষে। এবং তুমি যদি গুগলে সার্চ করো যে জিউস সাপোর্টিং প্যালেস্টাইন, গুগলে যদি সার্চ করো তুমি বা ইউটিউবে সার্চ করো, তাহলে তুমি দেখতে পাবে যে সত্যিকারের যারা ধর্মপ্রাণ ইহুদি, তারা কিন্তু এই ইসরায়েলি ইহুদের বিরুদ্ধে তর্কাতর্কি করছে এবং তারা মারামারিও করেছে রাস্তাঘাটে, এরকম ব্যাপার। আর আরেকটা ক্লিপ আমি প্লে করছি, এটা দেখলে তুমি বুঝতে পারবে যে সব দেশেই, সব জাতিতেই, সব ধর্মেই এরকম অস্কার শিল্ডার্স এর মতো লোক রয়েছে, যারা মানবতাকে অনেক বেশি প্রাধান্য দেয়, ধর্ম, দেশ বা জাতি বিভেদের ঊর্ধ্বে। এবং সেটাই হওয়া উচিত, আমাদের ভালো মানুষকে মূল্যায়ন করা উচিত, সে কোন রিলিজিয়নের কোন দেশে সেটা মূল্যায়ন করা উচিত নয়। তো যাই হোক, ইসরায়েলিরা আজকে যেটা করছে, এখন হয়তো সেটার ফল না পেলেও আগামী 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর এটার ফল পেতে পারে। যে যেটা করবে এটার ফল সে পাবে। আর যারা প্যালেস্টাইনে মারা পড়ছে, ওদের নিয়ে বেশি কিছু বলার নেই। ফিলিস্তিনিদের জন্য যদি খারাপ লাগে, আমাদের মতো সাধারণ মানুষদের খারাপ লাগে, যাদের দোয়া ছাড়া আর কিছু করার ক্ষমতা নাই। কিন্তু যাদের খারাপ লাগলে অ্যাকচুয়ালি কিছু করা পসিবল ছিল, তাদের খারাপ লাগে না। কিংবা তুমি একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে কেউই নিজের ক্ষমতায় নেই, তার হয় রাশিয়ার ব্যাকআপ লাগে, নয়তো আমেরিকার ব্যাকআপ লাগে, নয়তো জার্মানির ব্যাকআপ লাগে, নয়তো অমুক দেশের ব্যাকআপ লাগে। খারাপ কথা বলতে হয়, নিজের নুনুতে যে দাঁড়াবে এরকম কোন নেতাই কোনো মুসলিম কান্ট্রিতে নেই। তো এর জন্যই মূলত এই প্যালেস্টাইন হয়েছে। মধ্যযুগে যখন অটোম্যান সাম্রাজ্য ছিল, যখন মোগল সাম্রাজ্য ছিল, আমরা যখন জ্ঞান বিজ্ঞান ব্যবসা সব দিক দিয়ে গিয়েছিলাম, তখন এই ফিলিস্তিন ছিল না। কিন্তু আস্তে আস্তে কি হয়েছে, ইরানে তোমার একটা ফটো এসেছিল যে দুনিয়া আমাদের জন্য না। তারপর থেকে আমরা হচ্ছে মনে করো জ্ঞান বিজ্ঞান ব্যবসা সব দিক দিয়ে আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নিয়েছি। আর এই কারণে আমরা গিয়েছি সব দিক দিয়ে দুর্বল হয়। আর এই জন্যই আমাদের এই যে ফিলিস্তিন তৈরি হয়েছে, এবং আস্তে আস্তে এরকম হাজারো ফিলিস্তিন তৈরি হবে যদি আমরা এখনো সতর্ক না হই। আল্লাহ কখনোই বলে না যে আমাদের জন্য দুনিয়া না। আল্লাহ বলেছে তোমরা টাইম মতো নামাজ পড়ো, আজান দিলে এসে নামাজ পড়ো, এবং তারপর আবার জীবিকা অন্বেষণে বেরিয়ে পড়ো। ব্যবসাকে হালাল করেছেন, জ্ঞানের জন্য সুদূর চীনে যেতে বলেছেন। এবং মানবতার যে ব্যাপারটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি কেউ পড়ো, তাহলে বুঝতে পারবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানবিক ছিলেন। তার ছিটে ফোটাও কিন্তু আমাদের বর্তমান মুসলিমদের মধ্যে নেই। তাকে যে পাথরাঘাত করতেন, তিনি তাদেরকে বলেছিলেন তাইফবাসীকে তাদের কবর আযাব মাফ করে দিতে। এক বুড়ি পথে কাটা দিত, সে কাটা দেয়নি বলে তার চিকিৎসা করতে গিয়েছিলেন। সেই ক্যারেক্টার কি আমাদের মধ্যে আছে? তো সব দিক দিয়ে মনে করো যে আমরা মূল ধারা থেকে সরে গিয়েছি। তো অ্যাজ এ রেজাল্ট আমরা অত্যাচারিত হব না কি হব? আর খালি প্যালেস্টাইনের কথা বললে হবে? যে দেশে ইহুদি নাই, যে দেশে খ্রিস্টান নাই, মুসলিমরাই দেখো মুসলিমদের নির্যাতিত। তুমি দেখো একটা মুসলিম কান্ট্রি দেখো যেখানে ডেমোক্রেসি আছে এবং অ্যাকচুয়ালি শান্তিতে রয়েছে, কোথাও নেই এরকম। তো যাই হোক, এগুলো বলে লাভ নাই, আরো কন্ট্রোভার্সিয়াল হবো, কিন্তু দেখলে দুঃখ লাগে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তবে গাইস, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে, সেটা হচ্ছে আমার একটা সাবস্পোর্ট পেজ রয়েছে, যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেইলি লাইফে আমি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই। তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে, তারা ওই পেজে যেতে পারো। আমি আমার পার্সোনাল পেজটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমি একটা ক্লিপ প্লে করে দিচ্ছি। তো আলামিন ভাই কিন্তু ইনভাইট করেছে আমাদেরকে এই শিবালয় জিমে। তো এই জিমের নাম হচ্ছে শিবালয় ফিটনেস ক্লাব। এটা কিন্তু আরিচাতে অবস্থিত। তো এত দুর্গম জায়গাতে যে এত সুন্দর পরিবেশ বা মনোরম পরিবেশে একটা জিম আছে, বা এই জিমটা যে দেখতে এমন হবে আমি কখনো চিন্তা করি নাই। তো ভাইকে থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের জন্য কিন্তু একটা হাত তালে। জিমের বেস্ট বডি বিল্ডার ভার্সেস ন্যাশনাল বডি বিল্ডার। Hello.
তো এই চিকুন মোটা এটা কিছু না, এটা স্রষ্টা প্রদত্ত একটা জিনিস। আপনারা শুধু ডিসিপ্লিন মেনটেন করেন আর ভালো ভালো খান, ভালো ভালো জিমে যান এবং ভালো ভালো ট্রেনারদের শরণাপন্ন হন। আপনার সাথে ট্রাই করবে ওকে, তাহলে আমি টি-শার্ট নম্বরে ফেলি।